অপারেশন সিঁদুরের জবাব দিল পাকিস্তান। এবার ভারতে বুনিয়ানুল মারসুস অভিযান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সঙ্গে বৈঠকে বসছেন শাহবাজ। 552 hours. Wait for our response. সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটিতে পাল্টা হামলার দাবি নয়াদিল্লির। সীমান্তে পাক সেনাদের প্রতি হতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ভারত। जवाबी हमले के टेक्निकल इंस्टॉलेशन, कमांड एंड कंट्रोल सेंटर, रडार साइट और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায়ে অনড় ছাত্র জনতা। রাজধানী শাহবাগ ব্লকের যাত্রাবাড়িতে অবস্থান। বিকেলে সারা দেশে গণজমায়েতের ডাক এনসিপির। রাজনৈতিক দল নিষিদ্ধ কোনো সমাধান নয় বললেন গয়েশ্বর। আইনের শাসন নিশ্চিতের তাগিদ। চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে আসছেন নেতাকর্মীরা। আব্দুল হামিদের দেশ ত্যাগে গাফিলতিকার খুঁজছে তদন্ত কমিটি। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা। পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্ত শাসন চায় ইউপিডিএফ। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক। সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ কাজে লাগাতে হবে বললেন আলী রিয়াজ। এবং প্রাথমিকে আবারও বৃত্তি পরীক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার, জানালেন শিক্ষা উপদেষ্টা। জিপিএ 5 পেয়েও অনেকেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ না করায় আক্ষেপ। অপারেশন সিঁদুরের জবাব দিল পাকিস্তান। ভারতে বুনিয়ানুল মারসুস নামে অভিযান শুরু করেছে ইসলামাবাদ। সেনাবাহিনী জানিয়েছে 3টি বিমান ঘাঁটিতে শনিবার ভোরে হামলা চালায় ভারত। এর জবাব দিতেই ধ্বংস করা হয়েছে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাঁটি। সাইবার হামলায় অচল করা হয়েছে পাওয়ার গ্রিডের 70%। জবাবে পাকিস্তানের 6টি সামরিক স্থাপনা ও 2টি বিমান ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করছে ভারত। চলমান উত্তেজনার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে আজ জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। Wait for our response. ভারতীয় হামলার প্রতিশোধের অংশ হিসেবে শনিবার অপারেশন বুনিয়ানুল মারসুস নামে অভিযান শুরু করে পাকিস্তান। এর আওতায় ধ্বংস করা হয়েছে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ব্রহ্মসের ঘাঁটি ও উদমপুর পাঠানকোট এয়ারবেসের অপারেশন সক্ষমতা। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আলিম খানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সাইবার হামলার মাধ্যমে পাকিস্তান ভারতের পাওয়ার গ্রিডের 70% অচল করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। শনিবার সকালে শ্রীনগর সহ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা। নিয়ন্ত্রণ রেখার আশপাশের অনেক শহর ব্ল্যাকআউট করে রাখা হয়েছে। 15 মে পর্যন্ত বাড়ানো হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের 32টি বিমানবন্দরে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ। এদিকে পাকিস্তানের হামলার জবাব দিয়েছে ভারতও। সকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দাবি করা হয়, পাকিস্তানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। আঘাত হানা হয়েছে কয়েকটি বিমান ঘাঁটিতেও। भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए। टेक्निकल इंस्टॉलेशन, कमांड एंड कंट्रोल सेंटर, रडार साइट और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया। रफीकी, मुरीद, चकलाला, रहमियार खान, सुकूर और चुनिया स्थित पाक सैन्य ठिकानों पर एयर लॉन्च सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए। ব্রিফিংয়ে দাবি করা হয়, পাকিস্তানের সেনারা সীমান্তের দিকে আরো এগিয়ে যাচ্ছে। ভারতীয় সেনারা যে কোনো পরিস্থিতির জন্য উচ্চ সতর্কাবস্থায় আছে বলেও জানান সোফিয়া কুরেশি। সংঘাতময় পরিস্থিতিতে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণকারী কমান্ডের সঙ্গে শনিবার জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর হোয়াইট হাউস জানিয়েছে, উত্তেজনা প্রশমনে দুই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইনান, পাকিস্তান কিন্তু অবশেষে প্রতিরোধের জায়গায় প্রত্যাঘাত শুরু করেছে। বুনিয়ানুল মারসুস নামে তারা পাল্টা হামলা চালিয়েছে। এখন কি অবস্থা সর্বশেষ যুদ্ধে? জাফর, আপনি জানেন যে গত 7 মে যখন প্রথমবারের মতো ভারত অপারেশন সিঁদুর অভিযানটি পরিচালনা করে, পাকিস্তান বলেছিল ভারত যদি নতুন করে কোনো ধরনের আঘাত না করে, ব্যবস্থা না নেয়, তাহলে পাকিস্তান হামলা করবে না। এরপরেও কিন্তু পাকিস্তান থেমে থেমে
সীমান্তে তো দীর্ঘ 10 থেকে 12 দিন ধরে দুই দেশের সেনারা সংঘর্ষে জড়িয়েছে সীমান্তের যে নিয়ন্ত্রণ রেখায়। এর বাইরে আমরা দেখেছি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল সেই 7 মের সময়, কিন্তু এই হামলাটি কখন হবে এটি কিন্তু আসলে কেউ বলতে পারছিল না। তবে এটি অনুমেয় ছিল যে পাকিস্তান আসলে যে কোনো মুহূর্তে এই ধরনের প্রতিঘাত তারা করবে, এবং সবশেষ আজ তারা সেটি করলো। তারা এই অপারেশনটির নাম দিয়েছেন যে বুনিয়ান মারসুস। অর্থাৎ এই বুনিয়ান মারসুসের মধ্য দিয়ে পাকিস্তানের যেই আমরা বলছিলাম যুদ্ধকে দুই পক্ষ শুরু করবে কিনা, এখন কিন্তু একেবারে যুদ্ধের দ্বার প্রান্তে বলা যায়। কারণ এরই মধ্যে দু দেশের পক্ষ থেকেই কিন্তু অনেকগুলো দাবি করা হয়েছে। আমি যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের যে সবশেষ অভিযানটি তারা দাবি করেছে তারা উচ্চ গতিসম্পন্ন বেশ কিছু মিসাইল হামলা করেছে, যেগুলো ভারতের মাটিতে গিয়ে পড়েছে, এবং তাদের বেশ কিছু সামরিক স্থাপনা বিশেষ করে বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ভারতের পক্ষ থেকে কিন্তু এই দাবিকে অস্বীকার করা হয়নি। তারা বলেছে যে তা আসলে পাকিস্তান হামলা চালিয়েছে এবং তাদের মাটিতে তাদের বেশ কয়েকটি উচ্চ গতির ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও সেটির পরিমাণ সীমিত বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে ভারত আবার বলেছে যে তাদের পাল্টা যেই বুনিয়ান মারসুসের ব্যবস্থা হিসেবে সঙ্গেই ভারতের বেশ কিছু যুদ্ধ বিমান গিয়ে বিভিন্ন জায়গায় আঘাত হানার দাবি করেছে। পাকিস্তানের পক্ষ থেকে বলেছে তারা সেগুলো আবার প্রতিহত করেছে। এই দাবি পাল্টা দাবির মধ্যে এখন পর্যন্ত সীমাবদ্ধ, যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে পাকিস্তানের যে সবশেষ হামলায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক সম পরিমাণ আঘাত করার দাবি করেছে ভারত। এর মধ্যেই আসলে সীমাবদ্ধ তাদের এই যে দাবির কথা বললাম। এছাড়া আপনি জানেন যে যুদ্ধ যদি আসলে দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে কোন পথে যেতে পারে এ নিয়ে কিন্তু বিশ্ব সম্প্রদায় উদ্বেগ, এবং সেই জায়গা থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই কথা বলেছেন মার্কো রুবিও। তিনি দুদেশকে শান্ত হওয়ার কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মধ্যস্থতার ভূমিকায় আসতে চায় সেটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার নিশ্চিত করা হয়েছে। তবে যে দুটি দেশে যেহেতু পরমাণু শক্তিধর রাষ্ট্র, সেই কারণে কিন্তু সংখ্যাটা অনেক বেশি। ইরান একটু বলবেন, দু দেশে কিন্তু আঘাত পাল্টা আঘাত করছে, তাহলে যুদ্ধ বলতে পূর্ণমাত্রায় যুদ্ধ বলতে আসলে কি? এখন আসলে পূর্ণমাত্রার যুদ্ধ বলতে আপনি জানেন যে সিঁদুর অভিযানের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন যে ভারত যে ধরনের অভিযান চালালো সেটি যুদ্ধের মতো, অর্থাৎ যুদ্ধের অ্যাক্ট অফ ওয়ার বলে তিনি অভিহিত করেছিলেন। এর পরপরই ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এটি আসলে যুদ্ধ না, তারা আসলে সন্ত্রাসবাদ দমন করছে, যে কারণে কোনো পক্ষই কিন্তু সরাসরি যুদ্ধের কথা বলেনি। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে দুদেশ যেভাবে করে এগোচ্ছে সেটি আসলে যুদ্ধের রূপ নিতে খুব বেশি সময় লাগবে না। এই অভিযান পাল্টা অভিযানের মধ্য দিয়ে এখন যুদ্ধের রূপ নিচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আসলে এখন সামনে আসে। এবং আপনাকে যেটি বলছি যে আসলে কি এটি যুদ্ধের দিকে রূপ নিচ্ছে, বিশ্লেষকরা বেশ কিছু কথা বলেছেন এই বিষয়ে যে ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা, এই উত্তেজনায় যদি হিসেবে ভুল হয়, অর্থাৎ ভুল হিসেব নিকেশের কারণে এই যুদ্ধ এমন মাত্রায় নিয়ে যেতে পারে যেই দায়ভার কিংবা যেই ক্ষয়ক্ষতি ভারত পাকিস্তান দুপক্ষই এটার খেসারত দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। অর্থাৎ এই যুদ্ধ পরমাণু বিপর্যয়ের দিকেও নিয়ে যেতে পারে। শাহবাজ শরীফ আজকে তার পরমাণু নিয়ন্ত্রক কমিটির সঙ্গে একদম পরমাণু নিয়ন্ত্রক কমিটির সঙ্গে বৈঠকে বসবে। আবার ভারতের পক্ষ থেকেও এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কয়েকটি বৈঠকের কথা রয়েছে। বিশ্লেষকরা যেটি বলছেন যে এখন পর্যন্ত যুদ্ধে যদি আসলে দুপক্ষে জড়িয়ে যায় সেটি আসলে কোন পর্যায়ে গিয়ে থামবে সেটি আসলে অনুমান করা খুবই কঠিন। এ বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে জাফর, আমরা সেটি আগে একটু দেখে আসি। অপারেশন সিঁদুরের জবাবে শুরু হলো অপারেশন বুনিয়ানুন মারসুস। পারমাণবিক শক্তিধর দুই দেশের এমন পাল্টাপাল্টি অভিযানকে বিশ্লেষকরা বর্ণনা করছেন পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস হিসেবে। 7 এপ্রিল নতুন করে সংঘাত শুরুর পর শান্তিপূর্ণ সমাধানের জন্য মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করেছেন দুই দেশেরই কূটনীতিকরা। তবে মুখে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালানোর ঘটনা আরও বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই প্রবণতা তৈরি হয়েছে দেশ দুটির অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক চাপ থেকে। পাকিস্তানের জনপ্রিয়তা হারানো রাজনৈতিক সরকার ও সেনাবাহিনী এই উত্তেজনাকে জাতীয় ঐক্য গড়ার উপায় হিসেবে দেখছে। অভিযানের নাম অপারেশন বুনিয়ানুন মারসুস দেয়াটাও সে অর্থ বহন করে। আল জাজিরা ও অ্যারি নিউজের প্রতিবেদনে অভিযানের নামের অর্থের ব্যাখ্যায় বলা হয়েছে এর মাধ্যমে শক্তিশালী ঐক্যের বার্তা দিতে চায় পাকিস্তান। অন্যদিকে ভারতের মোদী সরকারও জনগণের সামনে শক্ত অবস্থান দেখাতে চায়। ফলে রাজনৈতিক সুবিধা নিতে গিয়ে উভয় পক্ষই ঝুঁকি নিতে পিছপা হচ্ছে না, আর তাতেই বাড়ছে ভুলের সম্ভাবনা।
এদিকে আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত। এমনকি G7 এর অন্তর্ভুক্ত দেশগুলো নয়াদিল্লি, ইসলামাবাদকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। তবে দেশগুলোর উল্লেখযোগ্য সক্রিয়তা না থাকার সমালোচনা করছেন বিশ্লেষকরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। পাশাপাশি নিয়মিত যোগাযোগ করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও। প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাত বন্ধ চান বলে একাধিকবার জানিয়েছে হোয়াইট হাউস। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইনান, আমরা তো দেখছিলাম ইতোমধ্যে পাকিস্তান হামলা করেছে ভারতে, তো যুদ্ধ মানেই তো বেসামরিক যে নাগরিক রয়েছে দুটি দেশের তাদের উপরও তো নিশ্চয়ই এর প্রভাব পড়ছে। তো আমাদেরকে একটু জানাবেন দুই দেশের বেসামরিক নাগরিকের নিহতের সংখ্যাটা আসলে দুপক্ষই আমরা বললাম না একটু আগে যে পাল্টা দাবি করছে পাল্টা দাবি। ভারতের পক্ষ থেকে প্রথম দিন যেটি বলা হয়েছিল তাদের হামলায় যারা মারা গেছেন সবাই সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হয়েছিল, কিন্তু এর মধ্যে আপনি জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে বেশ কয়েকজন সিভিল অর্থাৎ বেসামরিক মানুষও কিন্তু নিহত হয়েছেন। ভারতের পক্ষ থেকে এই সংখ্যাটি ছিল 33, যে বলেছে যারা 33 পাকিস্তানি মারা গেছে। আবার পাকিস্তানের পক্ষ থেকেও কিন্তু পাল্টা দাবি করা হয়েছে। আপনি যেটি বললেন যে বেসামরিক মানুষ মারা যাচ্ছে, নিঃসন্দেহে বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটছে, বিশেষ করে কাশ্মীর এলাকাটি, বিশেষ করে জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীর দুপক্ষেই কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা আমরা পাচ্ছি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়ছে যেখানে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, কিন্তু একেবারে সঠিক করে আসলে সংখ্যাটি কত এখন পর্যন্ত এই পরিমাণ আসলে নিরূপণ করা সম্ভব হয়নি। এটি হয়তো বা দুপক্ষ পরবর্তীতে যখন জানাবে আমরা আমাদের দর্শককে সেটি জানাতে পারবো। ইনান, ধন্যবাদ আপনাকে। পাকিস্তান এবং ভারতের চলমান উত্তেজনা নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান। অন্য প্রসঙ্গ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ও যাত্রাবাড়িতে গণ অবস্থান ও ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ। জুলাই বিপ্লবের এতদিন পরে এসেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করায় সরকারকে এক হাত নেন তারা। গণহত্যায় জড়িতদের দেশ ছাড়ার ঘটনায় ব্যক্ত করেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট দলটি নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। স্লোগানে প্রকম্পিত রাজধানীর শাহবাগ চত্বর। ছাত্র জনতার গণ অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে সকাল থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত খুন ও গুমসহ মানবতা বিরোধী নানা অপরাধের ফিরিস্তি তুলে ধরে ফেসিবাদী দলকে নিষিদ্ধের দাবি জানান। যতদিন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক When it comes to investing in digital assets, leveraging all the data at hand isn't just an advantage, it's essential. At Glassnode, we have curated a discretionary trading primer that shows how institutional investors can leverage on-chain data to make stronger, data-driven decisions. In this free-to-download PDF, you'll see how Glassnode's bespoke metrics allow investors to uncover the patterns and trends that drive the market, opening doors to new opportunities. One of the fundamental advantages stems from Glassnode's best-in-class entity clustering. Deriving from pinpoint labeling and tracking of wallets, this is leveraged by thousands of traders to monitor the on-chain behavior of key market participants. This helps you understand macroscopic shifts in the market, as you're able to monitor the flow of coins between different entities and establish patterns in investor behavior. There's also a distinct edge to be found in Glassnode's profit and loss metrics, as they tell us the profit and loss status of the entire market, offering a truer gauge of market sentiment. These metrics highlight critical price levels, as they help you spot market tops and bottoms and other key inflection points. And beyond enhancing your trading strategies, Glassnode can also be leveraged for comprehensive risk management. You will be equipped with the essential tools to assess the health of cryptocurrency networks and exchanges, allowing you to navigate the market with confidence and mitigate risk. For a more in-depth look at how Glassnode can revolutionize your investment strategies, download and read through our free discretionary trading primer. Long before President Raisa Janna, সময় সংবাদ।
চলমান সংঘাতের কারণে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষ অনিশ্চয়তা আর উদ্বেগে দিন কাটাচ্ছে। যুদ্ধের আশঙ্কায় অনেকেই ছাড়ছেন নিজ এলাকা, অনেকে আবার চাইলেও যেতে পারছেন না। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংঘাত অবসানের আহ্বান সাধারণ মানুষের। ভারত পাকিস্তান সংঘাত ঘিরে উদ্বেগ চলছে দুই দেশেই। আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশ দুইটির সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা। যদিও নয়াদিল্লি, ইসলামাবাদ উভয় পক্ষেরই দাবি সাধারণ বাসিন্দারা এই হামলার লক্ষ্য নয়, তবুও ভুক্তভোগী তারাই। যুদ্ধের আশঙ্কা, সংঘাতের কারণে ক্ষয়ক্ষতি ও উত্তপ্ত পরিস্থিতি সব মিলিয়ে বিপর্যস্ত পারমাণবিক শক্তিধর দেশ দুইটির বাসিন্দাদের জনজীবন। মঙ্গলবারের পাল্টাপাল্টি হামলার পর ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের কাশ্মীরের কয়েকটি এলাকার বাড়িঘর, দোকানপাট ও যানবাহন। গত 2 দশকের মধ্যে ভয়াবহ উত্তেজনার এই সূত্রপাতে শঙ্কিত অঞ্চলটির স্থানীয় বাসিন্দারা। আমরা শুধু শান্তি চাই। যদি আলোচনার মাধ্যমে সরকার এই সমস্যার সমাধান করতে পারে তাহলে অনেক ভালো হয়। এভাবে সংঘাত চলতে থাকলে আমাদের দেশ 100 বছর পিছিয়ে যাবে। শঙ্কিত পাকিস্তান সীমান্তের বাসিন্দারাও। ইসলামাবাদ, নয়াদিল্লির এই সংঘাতের কারণে পরিবার নিয়ে অনেকেই নিজ এলাকা ছাড়ছেন, অনেকে আবার গৃহপালিত পশু ও শস্যের জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ারও সুযোগ পাচ্ছেন না। নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। এখানে গৃহপালিত পশু, ফসল ও সবকিছু ছেড়ে চাইলেও যেতে পারছি না আমরা। সীমান্তবর্তী উভয় এলাকার বাসিন্দারাই অতি দ্রুত এই সংঘাতের অবসান চান। স্বস্তি ফিরিয়ে আনতে শান্তিপূর্ণ উপায়ে সমাধান খুঁজতে হবে বলেও জানান বাসিন্দারা। কাকুলি আখতার, সময় সংবাদ। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে নতুন একটি বিতরণ কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জাতিসংঘকে পাশ কাটিয়ে পরিচালিত এই উদ্যোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ সহ একাধিক মানবিক সংস্থা। তারা বলছে প্রস্তাবিত পরিকল্পনা গাজায় সহায়তা বিতরণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এবং বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। এদিকে গাজায় এখনও অব্যাহত রয়েছে সহিংসতা। গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য নতুন একটি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই পরিকল্পনায় গঠিত হবে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF, যারা যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার ও জরুরি পণ্য বিতরণ করবে। তবে জাতিসংঘ বা হামাসকে এই সংগঠনের সঙ্গে যুক্ত করা হবে না। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, ইসরায়েল বা হামাস কেউই এই ত্রাণ বিতরণে অংশ নিতে পারবে না, কিন্তু নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে তেল আবিব। GHF বলছে তারা 4টি নিরপেক্ষ বিতরণ কেন্দ্র চালু করবে। এক একটি কেন্দ্রে 3 লাখ মানুষকে সহায়তা দেওয়া হবে। তবে অনেক সাহায্য সংস্থা মনে করছে এই পদ্ধতি সহায়তার পাশাপাশি গাজাবাসীর উপর নিয়ন্ত্রণ বাড়ানোর একটি উপায় হয়ে উঠতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে এই উদ্যোগ গাজায় হামাসের প্রভাব কমাবে। তবে জাতিসংঘের সাবেক কর্মকর্তা ক্রিস গানেস জানিয়েছেন এই পরিকল্পনা রাজনৈতিক উদ্দেশ্য সাধনেরই আরেকটি উপায়। তিনি বলেন, UNRWA ছাড়া গাজায় সহায়তা দেওয়া খুব কঠিন, কারণ তাদের রয়েছে অভিজ্ঞ কর্মী, গুদাম এবং বিতরণ নেটওয়ার্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোন আলাপের পর স্থানীয় সময় বৃহস্পতিবার এই কথা জানান তিনি। পাশাপাশি ইউক্রেনকে $310 মিলিয়ন F-16 যন্ত্রাংশ ও প্রশিক্ষণ সহায়তার অনুমোদন দিয়েছেন তিনি। তবে রাশিয়ার ঘোষিত 3 দিনের যুদ্ধবিরতি ভেঙে একদিনেই 154টি সংঘর্ষ ও 700-র বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেন। হ্যাঁ সত্যি, আর আপনারা এখান থেকে ইনকাম শুরু করতে পারেন। যদি আপনার বিশ্বাস না হয় যে আপনি কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই উপার্জন করতে পারবেন, তাহলে আপনি L444 অ্যাপে নিবন্ধন করুন। এখানে আপনি আপনার প্রথম ডিপোজিট করার সময় কোনো ঝামেলা ছাড়াই 82% গোল্ড কয়েন লাকি ড্র বোনাস পাবেন, যার মাধ্যমে আপনি 10,000 গোল্ড কয়েন পর্যন্ত পেতে পারেন। তাছাড়া L444 অ্যাপে একটি সাইন আপ বোনাস রয়েছে। আপনি যদি আপনার বন্ধুদের L444 অ্যাপে রেফার করেন তাহলে সাথে সাথে আপনি 1000 কয়েন বোনাস। Bagong kaka-adili ka na naman ng lahat. Ang G-Link Park. So, bagong laro ito, mga sexy love. Alam niyo na, pag bagong laro, napakaganda. So, ang gagawin niyo lang, mag-register lang kayo.
Tapos, mga nakapag-register, i-copy nyo lang yung username nyo at ilagay nyo na sa comment section. At mag-send tayo ng Gcash, dapat bigyan ng Gcash. At play responsibly. Alam ko nakaka-addict. Alam kong ang dami naglalaro. But please, bet responsibly and play responsibly. So, ayan, si Philly Park, sobrang dami pa rin laruin dito. Favorite ko dito yung Fortune Gems. Pag wala akong ginagawa, ayan ang nilalaro ko. Lalo na pag mga papaanto ko lang. At yung nilalaro ko, extra money ko lang din. So, dapat gano'n din yung gawin. Register na. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ এনেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা এই যুদ্ধবিরতিকে প্রহসন বলে উল্লেখ করেন। তিনি জানান, স্থানীয় সময় রাত ১২টা থেকে দুপুর পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় ৭৩৪টি হামলা চালিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, দেশটিতে ১৫৪টি সংঘর্ষ, ১৫টি বিমান হামলা এবং একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন ৪৮৮টি হামলা চালিয়েছে এবং কুর্স্ক সীমান্তে প্রবেশের চেষ্টা করেছে ২ বার। এদিকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তির পর দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার হতে দেখা যাচ্ছে। ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে $৩১০ মিলিয়ন F-16 যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ বিক্রির অনুমোদন দিয়েছে। এটি ট্রাম্পের প্রথম সামরিক সহায়তা, যা ইউক্রেনকে কিনতে হবে। যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তি স্বাক্ষরের পর এই সিদ্ধান্ত আসে, যেখানে দুই দেশ ইউক্রেনের খনিজ সম্পদ আহরণে একসঙ্গে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে সমান অংশীদারিত্ব বলে উল্লেখ করেছেন। অপরদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ছে। ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপের পর স্থানীয় সময় বৃহস্পতিবার এ কথা জানান তিনি। ইউরোপের বেশ কয়েকটি দেশের নেতারা এই প্রস্তাব সমর্থন করেছেন। এমনকি যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন দেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, যদি রাশিয়া এই প্রস্তাব না মানে তবে ইউরোপ কঠোর প্রতিক্রিয়া দেখাবে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া এই যুদ্ধবিরতি সমর্থন করে, তবে তা বাস্তবায়নে অনেক সূক্ষ্ম কিছু বিষয় সমাধান করা প্রয়োজন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনের সীমান্তবর্তী জাকারপাটিয়া অঞ্চল থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা সংস্থা CSU। তাদের দাবি, তারা হাঙ্গেরিয়ান গোয়েন্দাদের একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে, যারা সীমান্তবর্তী জাকারপাটিয়া অঞ্চলে সামরিক তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। গ্রেফতার হওয়া 2 জন হাঙ্গেরির সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত বলেও দাবি করা হয়। এই ঘটনায় হাঙ্গেরি কিয়েভ দূতাবাসের 2 কর্মকর্তাকে বহিষ্কার করে, যার জবাবে ইউক্রেনও কিয়েভে নিযুক্ত 2 হাঙ্গেরিয়ান কূটনীতিককে 48 ঘন্টার মধ্যে দেশে ফিরে যেতে বলে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্তো এক অভিযোগ ভিত্তিক প্রোপাগান্ডা বলে বর্ণনা করেন এবং হাঙ্গেরিকে যুদ্ধের মধ্যে টেনে আনার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক কেন্দ্র পরিচালনার অভিযোগ ইসরায়েলের। ওয়াশিংটন তেহরান আলোচনা ভেস্তে দিতেই ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য, অভিযোগ আরাকচির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের আরোপিত আমদানি শুল্ক ৮০% নামিয়ে আনার বিষয়টি বিবেচনায় নিচ্ছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। এদিকে ধনীদের ওপর সামান্য কর বৃদ্ধির পক্ষেও মত দিয়েছেন তিনি, যদিও একে রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হচ্ছে। একই সময়ে তার প্রশাসন দক্ষিণ আফ্রিকার 54 জন শ্বেতাঙ্গ আফ্রিকানকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আনার পরিকল্পনা করছে, যাদের অভিযোগ তারা আফ্রিকায় বৈষম্যের শিকার। চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ কমানোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, চীনের ওপর ৮০% আমদানি শুল্ক যথার্থ বলে মনে করে হোয়াইট হাউস, তবে তা একতরফাভাবে নয়, আলোচনার মাধ্যমে কমানো সম্ভব বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট। শিগগিরই সুইজারল্যান্ডে হতে যাচ্ছে 2 দেশের মধ্যে বাণিজ্য আলোচনা। মার্কিন ও চীনা কর্মকর্তারা বিষয়টি লেনদেন ভিত্তিক সমঝোতার সম্ভাবনা বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, যতই আলোচনা হোক, 2
দেশের মধ্যকার মূল কাঠামোগত দ্বন্দ্ব এখনই মিটবে না। এদিকে ধনীদের ওপর সামান্য কর বৃদ্ধির প্রস্তাব দিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ধনীরা এই কর গ্রহণ করলে তা মধ্যবিত্তের জন্য উপকারে আসবে। যদিও তিনি নিজেই মন্তব্য করেন, এ ধরনের প্রস্তাব রিপাবলিকানদের জন্য রাজনৈতিকভাবে বিপজ্জনক হতে পারে। হাউস রিপাবলিকানরা যেখানে $1.5 ট্রিলিয়ন ব্যয় কমাতে চেষ্টা করছেন, সেখানে ধনীদের ওপর কর বৃদ্ধির প্রস্তাবে দলের ভেতরে দ্বিমত সৃষ্টি করেছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। আরও একটি বিতর্কিত সিদ্ধান্ত এসেছে শরণার্থী নীতিতে। বিশ্বের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর হাজার হাজার মানুষ শরণার্থী মর্যাদার অপেক্ষায় থাকলেও ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকার 54 জন শ্বেতাঙ্গ আফ্রিকানকে বিশেষভাবে যুক্তরাষ্ট্রে আশ্রয় দিচ্ছে। ওয়াশিংটন ডালাস বিমানবন্দরে চার্টার ফ্লাইটে তাদের পৌঁছানোর কথা রয়েছে। দক্ষিণ আফ্রিকার সরকার এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 2024 সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অস্বাভাবিক হারে বেড়েছে বলে জানিয়েছে নাসা। স্যাটেলাইট থেকে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি বলছে, গেল 30 বছরে গড় উচ্চতা বেড়েছে 4 ইঞ্চি। এই গতি অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে সাগরের পানি 12 ইঞ্চি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকেই ভয়াবহ এই পরিস্থিতির জন্য দায়ী করছেন বিজ্ঞানীরা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এতে হুমকির মুখে পড়েছে কোটি কোটি মানুষ। এবার স্যাটেলাইট থেকে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে ভয়াবহ তথ্য দিল নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি বলছে, গেল বছর অস্বাভাবিক হারে বেড়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। 1993 সাল থেকে স্যাটেলাইট নজরদারিতে স্পষ্ট হয়েছে সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির গতি। নাসা বলছে 30 বছরে গড় উচ্চতা বেড়েছে 4 ইঞ্চি। বিশ্লেষণে দেখা গেছে 2024 সালে এর বৃদ্ধির হার ছিল রেকর্ড সর্বোচ্চ। 1990 সালের পর থেকে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলগুলোতে জোয়ারের পানিতে প্লাবনের হার বেড়ে গেছে 2 থেকে 3 গুণ। এতে নিম্নাঞ্চলের সুয়ারেজ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে, লবণাক্ত হচ্ছে মিঠা পানির ভূগর্ভস্থ উৎস। ফিজির মতো দেশগুলোর বিভিন্ন গ্রাম থেকে বাসিন্দাদের এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে উঁচু এলাকায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোয় উৎপন্ন অতিরিক্ত তাপের 90% শোষণ করছে সমুদ্র। এর কারণে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গলে বাড়ছে সমুদ্রের পানি। বিজ্ঞানীদের মতে 2050 সালের মধ্যে 6 থেকে 12 ইঞ্চি পর্যন্ত বেড়ে যেতে পারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, আর 21 সালের মধ্যে বাড়তে পারে প্রায় 3 ফুট পর্যন্ত। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান চলমান আলোচনার মধ্যেই তেহরানের বিরুদ্ধে গোপন পরমাণু স্থাপনা তৈরির অভিযোগ এনেছে ইসরায়েল। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ভেস্তে দিতেই এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন নেতানিয়াহু। এদিকে পরমাণু কর্মসূচি ইস্যুতে রোববার যুক্তরাষ্ট্র ইরান 4র্থ ধাপের পরোক্ষ বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইরানের সেমনান প্রদেশে গোপন পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট ছবি সম্প্রতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজ। ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফক্স নিউজ দাবি করে, তেহরান গোপনে পরমাণু কার্যক্রম চালাচ্ছে। এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই তথ্য সরবরাহ করেছে সশস্ত্র গোষ্ঠী মুজাহিদিন খালেক বা এমকেও। এক্সে দেয়া পোস্টে আরাকচি অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু হলেই এমন ছবি সামনে আসে। নেতানিয়াহু নিজের দেউলিয়া ভাবমূর্তি ঢাকতেই এ ধরনের প্রচারণা চালাচ্ছেন বলেও দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, তেহরান ওয়াশিংটন আলোচনা যত এগোচ্ছে ততই হতাশ হচ্ছেন নেতানিয়াহু। ট্রাম্পকে চাপ দিচ্ছেন যেন সামরিক বিকল্প বিবেচনা করা হয়। যদিও ইরানের সব ইউরেনিয়াম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর নজরদারিতে আছে বলে জানিয়েছে তেহরান। তাই ভুয়া স্যাটেলাইট ছবি দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। নতুন করে ওঠা এই বিতর্কের মধ্যেই শনিবার সৌদি আরব ও কাতার সফরে যাচ্ছেন আরাকচি। রিয়াদে সৌদি নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি দোহায় ইরান আরব সংলাপেও অংশ নেবেন। এদিকে বিভিন্ন গণমাধ্যম বলছে, পরমাণু কর্মসূচি ইস্যুতে রোববার যুক্তরাষ্ট্র ইরান 4র্থ ধাপের পরোক্ষ বৈঠক হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. আন্তর্জাতিক সময় আরও থাকছে।
রাজনৈতিক অস্থিরতা আর সংঘাতে বিপর্যস্ত দক্ষিণ সুদান। উত্তর পূর্বাঞ্চলে অপুষ্টির ঝুঁকিতে প্রায় 60,000 শিশু। ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা। নতুন পোপ নির্বাচনের পর ভ্যাটিকান সিটিতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। অনেকেই আশা করছেন পোপ লিও চতুর্দশ বিশ্বে শান্তি আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যা 6:08 ভ্যাটিকান সিটির চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতেই আনন্দে ফেটে পড়েন প্রায় 1.5 লাখ মানুষ। সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। আগেই জানা গিয়েছিল ওই দিন সন্ধ্যার মধ্যেই নতুন পোপের নাম ঘোষণা হবে। তাই আগে থেকেই সেন্ট পিটার্স বাসিলিকার চারপাশে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। নতুন পোপ নির্বাচন করেন 133 জন কার্ডিনাল। এবারের পোপ হচ্ছেন মার্কিন বংশোদ্ভূত রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। তিনি ভ্যাটিকানের 267তম পোপ। নিয়ম অনুযায়ী তার নতুন নাম রাখা হয়েছে পোপ লিও চতুর্দশ। 1282 বছর পর প্রথম ইউরোপের বাইরে থেকে পোপ নির্বাচিত হয়েছিলেন পোপ ফ্রান্সিস। এবারও ইউরোপের বাইরে থেকে দ্বিতীয়বার পোপ নির্বাচিত হলেন, যা ইতালীয়দের কাছে এক নতুন ইতিহাস। ইতালির মানুষ মনে করেন নতুন পোপ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। এই সময়টা অনেক কঠিন। নতুন পোপ শান্তির কথা বলেছেন, আমরা চাই তিনি সফল হন। আমরা আশা করছি পোপ যুদ্ধ থামাতে কিছু করবেন, বিশ্ব শান্তিতে তার ভূমিকা থাকবে। পোপ আমাদের তরুণ সমাজের জন্য কাজ করবেন বলেই আমার বিশ্বাস। তিনি কিছু না কিছু করবেনই। খ্রিস্টান ধর্মের ইতিহাস অনুযায়ী যীশু খ্রিস্টের মৃত্যুর পর 33 খ্রিস্টাব্দে প্রথম পোপ হন সান পিয়েত্রো। তিনি ছিলেন যীশুর 12 ঘনিষ্ঠ অনুসারীর একজন। তার নামেই ভ্যাটিকানের প্রধান গির্জার নাম সেন্ট পিটার্স বাসিলিকা। ভ্যাটিকান সিটির নতুন পোপ লিও চতুর্দশ বিশ্ব শান্তির জন্য কাজ করে যেতে পারবেন বলে মনে করেন ইতালীয় নাগরিকরা। তাদের বিশ্বাস, আমেরিকান বংশোদ্ভূত এই পোপ আগামী দিনে সকল দেশের মানুষ এবং রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষা করে বিশ্ব শান্তির জন্য অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন। ভ্যাটিকান সিটি থেকে হাসান মাহমুদ। সঠিক সময়। টালমাটাল রাজনীতি, ভঙ্গুর অবকাঠামো আর সংঘাতের কবলে পড়ে চরম অপুষ্টির মুখে দক্ষিণ সুদানের শিশুরা। দেশটির উত্তর পূর্বাঞ্চলে অপুষ্টির ঝুঁকিতে পড়েছে অন্তত 60,000 শিশু। বিশেষ করে নীল নদের উজানে মানবিক সহায়তা পৌঁছাতে না পারায় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের দুটি সংস্থা বলছে মে মাসের শেষ নাগাদ সেখানে পুষ্টিকর খাবারের মজুদ শেষ হয়ে যাবে। তখন দেখা দিতে পারে ভয়াবহ মানবিক সংকট। দীর্ঘ 1 মাস ধরে দক্ষিণ সুদানের নীল নদের তীরবর্তী অঞ্চলে বন্ধ রয়েছে ত্রাণ সরবরাহের পথ। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ইউনিসেফ জানিয়েছে বর্ষাকালে দক্ষিণ সুদানের বহু রাস্তায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। মার্চ থেকে নীল নদের আশেপাশে সরকারপন্থী বাহিনী ও নোয়ের জাতিগোষ্ঠীর হোয়াইট আর্মি মিলিশিয়ানদের সংঘর্ষ শুরু হয়। লড়াইয়ের কারণে এপ্রিলের মাঝামাঝিতে 1000 টন খাদ্য বোঝাই নৌবহর গন্তব্যে পৌঁছাতে পারেনি। এ কারণে তীব্র অপুষ্টির ঝুঁকিতে পড়েছে অন্তত 60,000 শিশু। অপুষ্টির হার সবচেয়ে বেশি দক্ষিণ সুদানের উত্তর পূর্বাঞ্চল অপার নীল রাজ্য। এ অঞ্চলে সরবরাহ করা শিশুদের পুষ্টিকর খাবার শেষ পর্যায়ে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে মে মাসের শেষ নাগাদ এই এলাকার জন্য সংরক্ষিত খাদ্য সামগ্রী পুরোপুরি ফুরিয়ে যাবে। এদিকে সংঘাতের জেরে গ্রেফতার করা হয়েছে দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারকে, যা দেশটির রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। ইউনিসেফ ও WAFP জানিয়েছে সংঘাতের কারণে এখন ঝুঁকিপূর্ণ এলাকায় ত্রাণও মজুত করা যাচ্ছে না, কারণ সেগুলো লুটপাটের ঝুঁকিতে রয়েছে। 2018 সালে গৃহযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দেশটিতে চলমান সংঘাতের কারণে আবার যুদ্ধের দামামা বাঁচতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আগামী 20 বছরে নিজের 99% সম্পদ দান করার ঘোষণা দিলেন বিল গেটস। জানান 2045 সালের মধ্যে $20,000 কোটি দান করে বন্ধ করবেন গেটস ফাউন্ডেশন। একই সঙ্গে মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ করে এলন মাস্ক বিশ্বের লাখো দরিদ্র শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিতে যাচ্ছেন বলে মন্তব্য করেন বিল গেটস।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিত্ব ও মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ প্রায় $113 বিলিয়ন। মার্কিন এই ধনকুবের ঘোষণা দিয়েছেন আগামী 20 বছরের মধ্যে নিজের 99% সম্পদ দান করে দেবেন। এক ব্লগ পোস্টে বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনকুবের এসব তথ্য জানান। বিল গেটস ধনী অবস্থায় মৃত্যুবরণ করেছেন এমনটা কেউ বলুক এটা চান না বলে জানান তিনি। 69 বছর বয়সী বিল গেটস বলেন তার নামে থাকা ফাউন্ডেশন এরই মধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে $10,000 কোটি ব্যয় করেছে। তিনি আশা করছেন আগামী 2 দশকে এই ফাউন্ডেশন আরও $20,000 কোটি খরচ করবে। এর লক্ষ্য শিশুদের রোগ প্রতিরোধ, সংক্রামক রোগ নির্মূল এবং দরিদ্র দূরীকরণ। বিল গেটসের এই ঘোষণা এমন এক সময় এলো যখন বৈশ্বিক সহায়তা কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ তুলে ইলন মাস্কের কড়া সমালোচনা করেন গেটস। বলেন এই সিদ্ধান্ত লাখ লাখ দরিদ্র শিশুর প্রাণ কেড়ে নিতে পারে। তবে বিল গেটসের ফাউন্ডেশন নিয়েও সমালোচনা হয়েছে অনেক। কোন সমালোচক বলেন গেটস এই দাতব্য প্রতিষ্ঠানকে আয়কর ফাঁকির জন্য ব্যবহার করেন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা খাতে এই প্রতিষ্ঠান অযাচিত প্রভাব ফেলে থাকে। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। সুইজারল্যান্ডের জেনেভায় প্রদর্শিত হলো মেডিটেরিয়ান ব্লু নামের এক বিরল হীরা। শিগগিরই 10 ক্যারেটের এই হীরা জায়গা করে নিতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি রঙিন রত্নের কাতারে, বলছে কর্তৃপক্ষ। ধারণা এর দাম $2 কোটি ছাড়িয়ে যাবে। সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় বৃহস্পতিবার সোথবির আসন্ন নিলামে উঠতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার খনিতে পাওয়া একটি দুর্লভ হীরকখণ্ড। 10.5 ক্যারেটের এই হীরাটি ফ্যান্সি ভিভিড ব্লু ক্যাটাগরির, যা রঙিন হীরার সর্বোচ্চ গ্রেড। বিরল এই হীরাটির নাম দেয়া হয় মেডিটেরিয়ান ব্লু। 2023 সালে দক্ষিণ আফ্রিকার কুলিনান খনি থেকে উত্তোলিত 31.94 ক্যারেটের কাঁচা হীরাটি কাটছাঁটের পর রূপ নেয় মেডিটেরিয়ান ব্লুতে। পুরো প্রক্রিয়ায় সময় লাগে প্রায় 1 বছর। এর মধ্যে 6 মাস লেগেছে শুধু কাটিং ও নকশায়। সোথবি নিলামকারী সংস্থার জেনেভা শাখার প্রধান জেসিকা উইন্ডহ্যামের মতে শীঘ্রই 10 ক্যারেটের হীরাটি জায়গা করে নিতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি রঙিন রত্নের কাতারে। এর দাম $2 কোটি ছাড়িয়ে যাবে মত তার। এটি সম্ভবত সাম্প্রতিক সময়ে বাজারে আসা অন্যতম রোমাঞ্চকর নীল হীরকখণ্ড। আমরা এর নাম দিয়েছি মেডিটেরিয়ান ব্লু, কারণ এতে যে গাঢ় নীলাভ আভা দেখা যায় তা ভূমধ্যসাগর পানির নীল রঙকেই স্মরণ করিয়ে দেয়। এমন হীরার বাড়তি মূল্য থাকবেই, কারণ এটি একেবারে নতুন, সদ্য বাজারে এসেছে। সোথবির জেনেভা শাখার প্রধান জেসিকা আরও বলেন রঙিন হীরার বাজার দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। এরকম 10 ক্যারেটের বেশি ওজনের ফ্যান্সি ভিভিড ব্লু হীরা অতীতে সবসময়ই বেশি দামে বিক্রি করা হয়েছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিমান ঘাঁটিতে হামলার জবাবে পাকিস্তানের অভিযান শুরু। সামরিক স্থাপনার পাশাপাশি ভারতের পাওয়ার গ্রিড অচলের দাবি ইসলামাবাদের। উত্তেজনা প্রশমনের চেষ্টায় যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে পাশ কাটিয়ে গাজায় মানবিক সহায়তা বিতরণের ভাবনা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা। এবং ইউক্রেনে একদিনে 700-র বেশি হামলা চালিয়েছে রাশিয়া। দাবি জেলেনস্কির 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের। কিয়েভকে $310 মিলিয়ন সহায়তা অনুমোদন। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের। Start with a 50%